বিশেষ স্বাগত সবাইকে জানাই। আন্তর্জাতিক বাঙালি সম্মেলন, এইটার শুরুটা হচ্ছে বাংলা ভাষায় লেখালেখি, পড়াশোনা, ভাবনা চিন্তা এই সমস্ত দিয়ে। এটা ভাবতে আমার বেশ ভালোই লাগছে, যাকে বলে একটা ফিটিং ইন্ট্রোডাকশন। সুতরাং আসলে বিষয়টা খুব ভাবার মতো হয়ে গেছে। ফলে আজকে আমাদের সঙ্গে যে তিনজন মানে যাচ্ছেন, যে তিনজনই আসলে লেখালেখি তো করেন, কিন্তু সবচেয়ে বড় কথা তার উপরে বাংলা নিয়ে এরা তিনজনেই বিশেষভাবে চিন্তা ভাবনা করেছেন, করে থাকেন। সুতরাং ওদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আজকে, কারণ আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমে আমি নিজেকে দিয়ে শুরু করি। এই যে দেবদূতা কথাটা বলে গেলেন, কথাটা খুব ঠিক। আমার আজকে এই সেশনটাতে এসে এই কথাটাই মনে হচ্ছে যে আমার তো গত বহু বছর কাটলো বাংলা ভাষায় লেখালেখি করে এবং বাংলা ভাষায় লেখালেখি সম্পাদনা করে। আমি যে পেশাগতভাবে যে কাজটা করি তার সবটাই বাংলা লেখার চর্চা। সুতরাং কি দেখলাম আমি এতগুলো বছরে? চিন্তার কোনো কারণ দেখলাম কি? খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বেশ বড় একটা চিন্তা শুধু নয়, বেশ বড় একটা সংকট দেখতে পাচ্ছি চারদিকে। এবং সেই সংকটের থেকে নিশ্চয়ই উদ্ধারের পথও আছে, কিন্তু উদ্ধারের পথটা সবাই মিলে আলোচনা করাটা খুব জরুরি বলে মনে হয়। এই জাস্ট 3 দিন হলো, মাঝে মাঝে দেখুন ইংরেজি কথা এসে যাচ্ছে। আমি একদম কোনো কিছু আগে থেকে প্রস্তুত করিনি, যেমন ভাবে কথা বলি স্বাভাবিকভাবে আমরা কথা বলি সেভাবেই বলবো ঠিক করেছি, কিন্তু আমরা এভাবেই আজকাল স্বাভাবিক কথা বলি যেখানে বাংলার মধ্যে মধ্যে ইংরেজি শব্দ ঢুকে যায়। 3 দিন আগে শেষ হয়েছে বাংলা বইমেলা, কলকাতার বইমেলা, বাংলার বইমেলা। সেখানে বাংলা ছাড়া আরো নানা রকম ভাষার বই থাকে আমরা জানি, এবং এটাও আমরা জানি যে বইমেলাকে নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা চলে ঠিকই, কিন্তু বইমেলার বিষয়টা একটা বিরাট গৌরবের বিষয় আমাদের কাছে। যতজন মানুষ যান সেখানে, যত লোক সমাগম হয়, সেটা একটা দেখার মতো বিষয়। এবারেও কলকাতার এই বইমেলা খুবই একটা নজর কাড়া একটা ঘটনা হয়েছিল, এবং আমি এরকমও শুনলাম কিছু প্রকাশকের কাছ থেকে যে গত বছরেও যে বিক্রি বাটা হয়েছিল তার থেকে এবারে অনেকটা বেড়েছে, প্রায় 15% বিক্রি বেড়েছে বাংলা বইয়ের। এই হিসেবটা কিন্তু শুধু বাংলা বইয়ের। এটা কিন্তু খুব দারুণ একটা খবর আমাদের কাছে, শুনে খুব উৎসাহ হয়। তবে সঙ্গে সঙ্গে অনেকদিন এই পেশায় আছে তো কথাটা বলতে ইচ্ছে করে যে বাংলা বইমেলা মানে বাঙালির পক্ষে বইমেলা যাওয়া মানে যেমন বই কেনা নয়, সেরকম বই কেনা মানে যে বই পড়া সেটাও নয়। সুতরাং কতটা বই কেনা হচ্ছে তাই দিয়েও শেষ অবধি বাংলার চর্চাটা ঠিক ধরা যায় কিনা আমার এই বিষয়ে একটু সন্দেহ আছে। আসলে না, সমস্যাটা অনেক গোড়া। একটুখানি এটা বলে নিই, তাহলে হয়তো ওদের সঙ্গে কথোপকথনের সুবিধা হবে। বাংলা কে বলে, কে পড়ে, এটা তো বটেই, কে লেখে, কে পড়ে, কিন্তু আসল সমস্যাটা কোথায়? কে লেখে, কে পড়ে। এবং পড়ার চর্চাটা অনেক কমে যেতে বসেছে, হাতে কলমে, যেটাকে আমরা বলি যে প্রিন্টেড ওয়ার্ডস না, বই পড়া। সেই জিনিসটার চর্চা যে কতটাই কমে যেতে বসেছে সেটা আমরা তো জানি। এখন তাদের কি কোনো ক্ষতি হচ্ছে সেটা একটা আলাদা ভাবার বিষয়, যে পড়াশোনা লেখা এটার সাথে ছাপা এবং অক্ষর পড় মানে একেবারে হাত মানে কি বলবো বই পড়ার যে সংযোগ, সেটার সাথে প্রযুক্তির যোগাযোগটা কিরকম? প্রযুক্তি কি তাকে সাহায্য করে নাকি সেটাকে কোথাও একটা দমিত করে, কোথাও একটা কমিয়ে দেয়? এগুলো একটা ভাবনার বিষয় বলে মনে হয়। এর কথাটা আমি এই জন্য বলছি যে আমার হঠাৎ আজকে ভাবতে কি মনে পড়ছিল, 90-এর দশকের শেষে একটা ইংরেজি প্রবন্ধ পড়েছিলাম, আমেরিকায় বেরিয়েছিল প্রবন্ধটা, যে ডেথ অফ রিডিং এই লেখাটার নাম।
যিনি লিখেছিলেন তার নাম মিশেল স্টিফেন্স। ইনি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলতে যেরকম বোঝাই আমরা, সাংবাদিক এবং সেরকম একজন ভাবুক মানুষ। তার এই লেখাটা নিয়ে সে সময় অনেক আলোচনা হয়েছিল। এটা অনেকদিন আগের কথা, 90 দশকের শেষ ভাগের কথা। আলোচনাটা কেন হয়েছিল? কারণ তিনি তখনই বসে বলছিলেন যে বিশ্বায়ন বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা চলছে চারদিকে তখনকার দিনে, কিন্তু তাতে আমাদের এটা বুঝতে হবে যে এটা একটা দুটো প্রযুক্তির ব্যাপার না, আসলে মানুষের পড়ালেখার অভ্যেসটাই পাল্টে যেতে বসেছে, পাল্টে যাবে। এবং ওই জন্য ডেথ অফ রিডিং উনি তখন প্রায় একটা সতর্কবাণী দিচ্ছিলেন যে আমাদের সমস্ত জীবনযাপনটা এমনভাবে পাল্টে যেতে বসেছে, যার জন্য কিন্তু আমরা এরপরে হয়তো পড়া বা লেখা এই কাজগুলোকে করবো না। এবং তার সঙ্গে ওনার আর একটা ভাবনা ছিল যে তাহলে কি আমরা ভাববো কম? এটা তখন একটা প্রশ্ন ছিল। তারপর 30 বছর কেটে গেছে, আমরা জানি না সেই প্রশ্নটার কোন উত্তরের সামনে আমরা আজকে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা নিয়ে খুবই গভীরভাবে আলোড়িত হই আমরা। বিশেষ করে আমরা যারা এর সাথে সরাসরি চর্চায় আছি, তাদের এটাতে ভীষণ চিন্তিত লাগে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 30 বছরের কথা বললাম, এর মধ্যে দুটো ঘটনা বাংলা ভাষার জীবনে ঘটে গেছে। 1999 সালে ঘটেছিল ইউনেস্কো স্বীকৃতি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যে অধিকার আন্দোলন হয়েছিল 1952 সালে, সেইটাকে মনে করে এই একটা আন্তর্জাতিক মঞ্চে বাংলা ভাষার কথা মনে করে একটা আন্তর্জাতিক ভাষা দিবস পেয়েছি আমরা 1999 সালে। 2024 সাল, 25 বছর পর ভারতে বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি পেল। সেটার জন্য কিন্তু অনেক লড়াই ছিল ভেতরে ভেতরে, ফলে সেই স্বীকৃতি যখন এলো সেটা একটা বেশ গৌরবের ব্যাপার হয়ে উঠেছিল। কিন্তু ওই আর কি আবার ভাবতে হয় যে এই যে স্বীকৃতি, দুই স্বীকৃতির মধ্যে যে 25 বছর, এই 25 বছরে আমরা কি হারিয়ে ফেলেছি অনেক কিছু, নাকি অর্জন করেছি অনেক কিছু? এইসব নিয়েই আজকে আমাদের এই আলোচনা চক্র। এই আলোচনা চক্রে প্রথমে আমি অনুরোধ করব সাহিত্যিক এবং যেমন বলে গেলেন উনি যে উনি ডাক্তারের থেকে এখন সাহিত্য বেশি করেন, নিশ্চয়ই দুটোই করেন, কিন্তু সাহিত্যে সেখানে আমরা তাকে খুবই তার লেখা পড়তে খুবই আগ্রহ করে অপেক্ষা করি, ওর কথাগুলো শুনবো বলে। সবাইকে নমস্কার, আন্তরিক শুভেচ্ছা সবাইকে। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমি কর্মকর্তাদের মধ্যেই একজন। এখানে পঞ্চম আন্তর্জাতিক বাৎসরিক সম্মেলন আমাদের আজকে থেকে শুরু হচ্ছে এবং এই অনুষ্ঠানটাতে আমাদের আজকে শুভ সূচনা হচ্ছে বলা উচিত, কিন্তু বিষয়টা এমনই, সেটা কতখানি শুভ সূচনা হবে না হবে আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত বাংলা কে পড়ে এবং বাংলা কে লেখে, কে পড়ে, এই বিষয় থেকে শেষ পর্যন্ত কোনো একটা নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারবো কি পারবো না, এই নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। সোজাসুজি একবারে প্রশ্নের মধ্যে, বিষয়ের মধ্যে ঢুকে যাওয়াটাই ভালো, তার কারণ আমাদের সবসময় সময় নিয়ে টানা পড়ে চলে। আমি প্রথমে ভাবছিলাম, যখন শুনলাম যে এরকম একটা বিষয় আমাদের স্থির হয়েছে যে বাংলা কে লেখে এবং কে পড়ে, আমি এর ধর্তাই পাচ্ছিলাম না কিছুতে। তার কারণ ব্যাপারটা আমাদের কাছে এমনই স্বাভাবিক একটা ব্যাপার বলে মনে হয় যে এই বিষয়টা নিয়ে ভাববো কেন? চিরকাল তো বাংলাই পড়ে এসেছে, সুতরাং বাংলা আলাদা করে কে লেখে, বাংলা আলাদা করে আমাদের মনে ভাবিনি জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, এই কথা আমরা যখন শুনেছি ছোটবেলা থেকে, জন্ম থেকে, তখন তো আলাদা করে কে লিখেছেন এবং কে পড়েছেন এ কথা মনে হয়নি। চারপাশে যারা দেখেছি তারা তো সকলেই বাঙালি, সুতরাং বাঙালি বাংলা লেখে, বাঙালি বাংলা পড়ে, এরকম ধরনের একটা ধারণা আমরা এটা নিয়েই তো বড় হয়ে উঠেছি একটু একটু করে। কিন্তু না, দিনকাল বদলে গেছে। দিনকাল যে বদলাচ্ছে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আজকে আমাদের এই ধরনের বিষয় নিয়ে আমাদের প্রারম্ভিক আলোচনা শুরু করতে হচ্ছে যে বাংলা কে লেখে এবং বাংলা কে পড়ে। এখন এইটুকু আমাকে একটু বলে দিতে হবে যে দেখুন, আমি দীর্ঘকালের প্রবাসী
কিন্তু অনেকের একটা ধারণা আছে হয়তো যে প্রবাসী হলে তারা আপনারা কতটুকু খবর রাখেন না রাখেন, এরকম ধরনের প্রচন্ড ঠেস দেওয়া কথাবার্তা আমি মাঝে মধ্যে শুনি, সবই ঠিক, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম বলে আমার মনে হয় না। বরং দূর দেশে থাকি বলে বেশ পাখির চোখে দেখার মতন নিজের দেশটা, নিজের ভাষা, নিজের সাহিত্য তাকে বেশ অন্যরকম ভাবে দেখা যায়। বিশেষ করে কেউ যদি দেখতে চায় সে নিশ্চয়ই দেখতে পারে। আমার মনে হয় আমার তাতে, আমি বিদেশে থাকি বলে আমার খুব একটা তাতে অসুবিধা হয় বলে আমার কিছুই মনে হয় না। আর তারপর পৃথিবীতে এখন যোগাযোগের এত সুবিধা হয়ে গেছে, যে কোনো বিষয় নিয়ে বেশ দ্রুতই এটা দেখা যায় এবং বোঝাও যায়। তো একটা সময় মনে হতে শুরু করেছিল যে কোথাও একটা পরিবর্তন ঘটছে। ব্যক্তিগত জীবনে আমি এমন একটা পরিবেশ এবং পারিপার্শ্বিকে মানুষ হয়েছি, সেখানে বাংলা ছাড়া অন্য কিছু ভাববো এরকম কোনো সুযোগই আমাদের ছিল না। আমাদের সেই সুযোগ ছিল না। তার কারণ আমরা একটা জিনিস জানতাম যে আমাদের বাংলায় তো আমাদের পড়তে হয়, কিন্তু আমরাই বড় হতে হতে দেখলাম একটু একটু করে যে না, শুধু বাংলা পড়লে চলে না। বাংলার সঙ্গে ইংরেজি আমাদের চিরকালই পড়তে হয়েছে, ছোটবেলা থেকেই পড়েছি, কিন্তু তারপর দেখা গেল যে বাংলা ক্রমশই যেন ব্রাত্য হতে শুরু করেছে একটু একটু করে। বাংলাতে কেউ যদি ফেলও করে তাহলে ক্লাসে উঠতে তাদের অসুবিধা হয় না, কিন্তু ইংরেজিটাকে পাশ করতে হয়। আর যারা দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি নিয়েছে তাদের হিন্দিটাতেও পাশ করতে হয়, কিন্তু বাংলাতে পাশ না করলেও চলে। সুতরাং বাংলা ভাষা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আর যে কথাটা বলতে গিয়ে ভুলে গেলাম সেটা, যে একটা আন্তর্জাতিক হিসেব অনুযায়ী আমরা এখন পঞ্চম আন্তর্জাতিক ভাষা পৃথিবীর মধ্যে। তা এই পঞ্চম আন্তর্জাতিক ভাষা হওয়া সত্ত্বেও আমাদের কত 28 থেকে 29 কোটি মানুষ, তার মানে 300 মিলিয়নের নিচে এখনো, প্রায় ধরে ফেলবো হয়তো দু এক বছরের মধ্যে, যে এত মানুষ বাঙালি। কিন্তু এত মানুষ বাঙালি বলে, এবং তারা বলছেন বাংলায় তারা কথা বলেন, সেই জন্যে আমাদের ভাষাটা পঞ্চম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু পঞ্চম আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের ভাষার যে উৎকর্ষ, যে মান হওয়া উচিত ছিল, কোন বাঙালি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা সেই প্রেস্টিজটা, সেই মান সম্মানটা আমরা পেয়েছি কিনা? পাইনি। আমরা সংখ্যার দিক থেকে বেশি হয়েছি বলে বাঙালিরা আমরা পঞ্চম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, ব্যাস এইটুকুই। আর অন্য দিক থেকে যে উৎকর্ষ আমাদের ভাষা ছিল, সেই উৎকর্ষ আমরা ক্রমশ হারিয়েছি, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। দেখা যাচ্ছে জীবনযাপনের ক্ষেত্রে, দেখা যাচ্ছে হ্যাঁ এর মধ্যে একটা শহুরে, একটা মফস্বলী, একটা গ্রাম্য, এই ধরনের ব্যাপার আছে, সবই ঠিক। কিন্তু তাহলেও দেখা যাচ্ছে যে ধরা যাক যে একটা সময় মনে করা হতো যে শহুরের মানুষজনরা তারা বড্ড বেশি ইংরেজির দিকে ঝুঁকছেন এবং একটু করে হিন্দির দিকেও ঝুঁকছেন। মফস্বলগঞ্জে, গ্রামে অতটা নয়, নিশ্চয়ই অতটা নয় এখনো পর্যন্ত। বই বিক্রির টাকার অঙ্কে বাড়ছে, কিন্তু বই পড়া কি বাড়ছে? আচ্ছা দেখুন, একটা জিনিস আমাদের ভেবে একটু দেখা যাক এখন, যে প্রথম প্রশ্ন যেটা, যে বাংলা কে লেখে। আমি ভেবে চিন্তে দেখলাম যে বাংলা লেখেন কারা? যারা বাংলা পড়ে, ছাত্রছাত্রীরা, তারা বাংলা লেখে। বাধ্য হয়ে কিছু কিছু লোক যারা চাকরি বাকরি করেন তাদের লেখা লিখতে হয়, আইনের লোকজনরা তারা কিছু বাংলা লেখেন। বাংলা সংবাদপত্রে সাংবাদিক ইত্যাদি ইত্যাদি তারা বাংলা লেখেন। সুতরাং এখানে বাংলা লেখে যারা, তাদের একটা দুটো ভাগ আছে। কেউ কেউ বাধ্য হয়ে লেখেন, সেই লেখাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের রুজি রোজগার, চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। আর একটা গ্রুপ লেখেন যেটা বাঙালি লেখকরাও লেখেন, কিন্তু বাঙালি লেখকরা লেখেন তার কারণ হচ্ছে তারা বাংলা না লিখে পারেন না। তাই আমি নিজেকে একজন উদাহরণ হিসেবে সেখানে ধরতে পারি, যে আমি বাংলা লিখি, তারপর আমার বাংলাটা না লিখলেও চলতো, কিন্তু আমি বাংলা না লিখে পারি না বলে আমি বাংলা লিখি। কিন্তু পরিবর্তনটা কোনখান থেকে শুরু হয়েছে? পরিবর্তনটা শুরু হয়েছে শুধু একটা কারণের জন্য নয়, তার পেছনে সোশিও পলিটিকো ইকোনমিকো কালচারাল, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে একটার পর একটা। সেগুলোকে বিশ্লেষণ করার মতো সময় আমার এখানে নেই, এবং পবিত্রদা আছেন,
শ্রীমতী অভিনেত্রী আছেন, তারাও বলবেন এসব বিষয়ে এরপরে হয়তো, এবং তাদের পড়ানোর এবং অধ্যাপনার অভিজ্ঞতা আমার তুলনায় অনেক বেশি, তারা এইসব নিয়ে নিশ্চয়ই আলোকপাত করবেন। কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে দেখি যে যখনই আমাদের একটা কোথাও না কোথাও আমাদের বাঙালি জাতির আমাদের কোথাও নিরাপত্তার অভাব বোধ আছে, এবং সেখান থেকে মধ্যবিত্ত পরিবার ইত্যাদির মধ্যে সকলেই তখন চিন্তা করে যে এমন একটা কিছু জীবিকা নির্ধারণ আমাদের করা দরকার যাতে করে খাওয়া যায়। সব বাবা মারাই তো চাইবেন যে ছেলেপুলেরা লেখাপড়া শিখে একটা কিছু না কিছু হয়ে উঠুক। এই যে হয়ে ওঠার জায়গাটা, এই হয়ে ওঠার জায়গাটা কিন্তু বাংলা চর্চা করে হয় না। আমি গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে বলতে গিয়ে কথা বলেওছিলাম, তাতে খুব হাসির রোল উঠলো যে বাংলা টাংলা পড়ে টড়ে সব ছেলেরা পাস টাস করে, তাদের কোনটা ভালো বিয়ের পাত্রী জোটে না তাদের। এই ঘটনা যে খুব অবাস্তব তা তো নয়, কিন্তু না, সেই অবস্থা কিন্তু এখন বদলে গেছে, সেটাও তার পরেই বলেছি। কিন্তু এই বদলটা যে বাংলা লেখা এবং বাংলা পড়ার জন্য বদলেছে তা কিন্তু নয়। এই অবস্থাটা বদলেছে তার কারণ হচ্ছে যে কিছু কিছু ফ্যাকাল্টিজ ওপেন হয়ে গেছে, সুযোগ বৃদ্ধি হয়েছে। তার কারণ সেখানে এখন আগেকার তুলনায় অনেক বেশি বাংলা ছাত্রছাত্রীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এবং তারপর তারা সেখান থেকে পিএইচডি করতে যাচ্ছে। এই যে পিএইচডি করতে যখন যাচ্ছে, তারপরেই তারা কিন্তু চাকরি বাকরি সন্ধান করছে, এবং তারা মোটামুটি ভালো চাকরি বাকরি করছে। এখানে দয়া করে অন্য কেউ ভাববেন না যে আমাদের এখানকার চাকরির অবস্থা কিরকম এবং তার ফলে কতখানি অনুপ্রাণিত হচ্ছেন তা নিয়ে, সেই প্রসঙ্গটার মধ্যে আমি ঢুকতে চাই না, তা সে জানে। কিন্তু কথা হচ্ছে যে যখন বাংলা চাকরি বাকরিতে করছেন তারা কিংবা কিছু, তারা যে স্কেলে বেতন পান কিংবা কিছু, সেটা খুব একটা খারাপ কিন্তু নয়, এবং তারপর পেনশন ইত্যাদি যদি থাকে সব মিলিয়ে টিলিয়ে সে রোজগারপত্র খুব একটা খারাপ না। সুতরাং কেরিয়ার হিসেবে এই ব্যাপারটা এখন তৈরি হচ্ছে, কিন্তু তার পেছনে কখনোই এই নিশ্চয়তা নেই যে তারা বাংলা ভাষাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং তারা বেশি লিখছেন এবং তারা পড়ছেন। কথাকে আমি নিজেই কন্ট্রাডিক্ট করছি, হ্যাঁ লিখছেন খুব একটা কম না, লিখছেন বেশি। কেন? এই যে বই বিক্রির প্রসঙ্গটা উঠলো বইমেলাতে, খেয়াল করে দেখবেন আমি সম্পূর্ণভাবে একমত শ্যামন্দি ঘোষের সঙ্গে যে লিখছেন কজন আর পড়ছেন কজন। আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমি বেশ কয়েক মাস যখন দেশে এসে থাকি, বিভিন্ন জায়গাতে যাই, গঞ্জ মফস্বলে বিভিন্ন বিষয়ের উপর বলতে যাই, এবং তারপরে একটা ব্যাপার হয় সেখানে, এখন তো মানে গঞ্জে গঞ্জে শহরে মফস্বলে সব জায়গাতে বইমেলা হয়, এবং এই বইমেলাতে অজস্র বই উদ্বোধন হয়, প্রচুর বই উদ্বোধন হয়। মানে এমন একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি, হলদিয়া উৎসবে গিয়েছিল এবার, সেখানে লাইন দিয়ে বই উদ্বোধন হচ্ছে, একেবারে চেয়ার ভরে গেছে, বসে আছেন, তারা একজন করে আসছেন, তার নাম বলা হচ্ছে, তিনি বলছে বই উদ্বোধন হয়ে গেল, তারপর চলে গেলেন, আপনি নেক্সট, আপনি পরিমল, আপনি সোনেত্রা, আপনি চলে গেলেন। মানে এইরকম ভাবে বইয়ের উদ্বোধন হচ্ছে। আরেকটি খুব অদ্ভুত জিনিস দেখলাম, এই অভিজ্ঞতা নিশ্চয়ই কবিতাদেরও আছে, কবিতা নিশ্চয়ই দেখে থাকবেন, যে তারা যেখানে সব বসে আছেন সম্মাননীয় অতিথিরা, তাদের সামনে একটা করে টেবিলে বই উঁচু হতে শুরু করেছে, এরকম 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 করে উঁচু হতে শুরু করে। আমি দর্শক আসন থেকে বললাম যে তাদের ওদের তো এভাবে একটা করে বলে ঝুড়ি দিতে হবে বা সঙ্গে একটা লোক দিতে হবে, একটু ঝাঁকাই করে নিয়ে যাওয়ার মতন অবস্থা। আমাকেও এত পরিমাণে বই শেষ পর্যন্ত গিফট হিসেবে আমি পাই, কিন্তু বললে বিশ্বাস করবেন না, খুলে দেখারও যে সময় হয় তা নয় কিন্তু। এবং দু চার পাতা উল্টে দেখেছি, তার মধ্যে হয়তো দু চারটে ভালো বইও বেরিয়ে চলে গেল, কিন্তু অপাঠ্য পুস্তকে ভর্তি। কত যে গোছা গোছা অপাঠ্য পুস্তক ছাপা হয় আমাদের দেশে, তার কোনো স্থিরতা নেই। কিন্তু কেন তাহলে ছাপতে তো পয়সা লাগে, তার বাঁধাই আছে, তার কাগজ আছে, খরচা আছে। এইখানে কিন্তু প্রকাশক এবং লেখক এই দুজনের মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছে। আমি জন্ম থেকে দেখে এসেছি যে পাবলিশাররা লেখকের কাছে যেতেন, এবং শুধু তাই না, লেখকের স্ত্রীকে ইমপ্রেস করার জন্য মিষ্টির হাঁড়ি নিয়ে যেতেন, দাদার কাছ থেকে কিন্তু আমাদের বই নিতে হবে, বৌদি আপনি যদি একটু ম্যানেজ করে দেন, ইত্যাদি ইত্যাদি। এবং লেখকদের সঙ্গে তাদের বেশ একটা সৌহার্দ্যের সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। এখন ছবিটা পুরোপুরি বদলে উল্টো দিকে চলে গেছে। এখন দেখি লেখকরা ছুটছে প্রকাশকের পেছনে, এবং এমন কিছু কিছু লোককে আমি জানি
এদেশে না থেকেও যে নতুন নতুন একটা করে প্রকাশন সংস্থা খুলে ফেলেছেন, খুলে তারা আকর্ষণ করছেন কিছু কিছু এই ধরনের লেখক এবং লেখিকা উভয়কেই, যে আপনারা আমার কাছে আসুন, আমি আপনার বই ছাপিয়ে দেবো। তা কথা হচ্ছে, কেন ছাপতে চাইছেন? একটা শ্রেণী কিন্তু কেবলই চাইছেন যে আমার বই ছাপা হোক, আমি ছাপার উপরে নিজের নাম দেখব, এবং তারা যেখান থেকে হোক, যেভাবে হোক, কিছু না কিছু টাকা পয়সার ব্যবস্থাও করছেন। এই টাকা পয়সার ব্যবস্থা করার সুযোগটা সম্পূর্ণভাবে নিচ্ছেন সেরকম ধরনেরই কিছু প্রকাশক। এবং শুধু কিছু না, আমার তো মনে হচ্ছে এখন শতকরা ৮০-৮৫% শতকরা প্রকাশকরাই বোধহয় এরকম ধরনের বই ছাপাতে শুরু করে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও জুটে, যারা পিএইচডি করছেন, এই পিএইচডি থিসিসটাকে তারা সবসময় একটা বই করে ছাপতে চাইছেন, যে আমার লেখা একটা বই হিসেবে এটা থেকে যাবে। তারা আবার গিয়ে কবিতাদের কাছে হয়তো গিয়ে বলছেন যে স্যার আপনি যদি আমাকে একটা ইন্ট্রোডাকশন লিখে দেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বইয়ের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে, বই প্রচুর লেখা হচ্ছে, কিন্তু বই পড়া হচ্ছে না। তার কারণ সেই বই পড়ার মতন মানুষের সময় থাকতে পারে না। যারা চর্চা করেন, যারা ভাষাটাকে ভালোবাসেন, তারা পারেন না। শুধু বই কেন, বাংলা ভাষার কি অবস্থা সেটা চলচ্চিত্রের দিকে দেখুন না। বাংলা সিনেমার নাম হয়ে গেল হিংলা সিনেমা। তার কারণ হচ্ছে যে বাংলা সিনেমা যেভাবে চলছিল, চলতে চলতে দেখা গেল তার মধ্যে যদি হিন্দি সিনেমার মিশেল না দেওয়া হয়, সেরকম ভাবে নাচ গান ঝাড়পিট যাকে বলে, এইসব জিনিস যদি না মেশানো হয়, তাহলে বাংলা ছবি চলছে না। তা এই যদি একটা অবস্থা দাঁড়ায়, অথচ এর অতীতটা কি ছিল? অতীত কিন্তু ছিল অন্যরকম নিশ্চয়। এবং একটা সময় এমন দেখা গেছে, ধরুন 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশকের কথাটা উল্লেখ করবো না, তার কারণ হচ্ছে 60-এর দশকে সত্যি কথা বলতে কি বাঙালি লেখক লেখিকা খুব একটা বেশি ছিলেন তখন, সেরকম মনে হচ্ছে না। কিন্তু 50-এর দশক পর্যন্ত ছিলেন তো। সেই সময় কিন্তু প্রকাশকরা গিয়ে লেখকের কাছ থেকে বই নিয়ে আসতেন। লেখকরা তাদের যা বই দিচ্ছেন সেই সমস্ত বই ছেপে বেরোত, মানুষের একটা আগ্রহ ছিল। শারদীয়া পত্রপত্রিকার জন্য বিজ্ঞাপন পড়তো, লোকে দেখতো, সেই বুঝে বুঝে তারা পত্রপত্রিকা কিনতেন। এখনো কিনছেন, এখন পত্রপত্রিকা কম বেরোচ্ছে না, বরং অনেক বেশি বেরোচ্ছে। কিন্তু মানুষ যে কিনছে না তা নয়, সবই কিনছেন, নিয়ে আসছেন। লিটল ম্যাগাজিন, যেগুলো লিটল ম্যাগাজিনে আজকাল লেখক লেখিকাদের কিছু কিছু করে টাকা পয়সা দিতে শুরু করেছে, কারণ সমস্ত ব্যাপারটাই কিন্তু একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা যে খারাপ তা আমি বলবো না কখনোই, কেননা সাহিত্য ব্যবসায়ী, সাহিত্য ব্যবসা, এই কথা তো বহু আগে বলে গেছেন। রবীন্দ্রনাথের থেকে বলা থেকে শুরু করে তার পরবর্তীকালে বিভূতিভূষণ তারাও বলেছেন সাহিত্য ব্যবসায়। তার কারণে তারা লিখে খান, সেখানে একটা ব্যবসায়িক যোগাযোগ আছে বটে, কিন্তু আজকের যে ব্যবসায়িক যোগাযোগ তার সঙ্গে তার কোনো মিলই নেই, একেবারেই মিল নেই। তা এইরকম যখন অবস্থাটা চলছে, মানুষ বদলে যাচ্ছে ক্রমশ, ভাষা হারিয়ে যাচ্ছে আমাদের নিজেদের কাছ থেকে। নিজেদের লোকেরা, বাঙালিরাই বাংলা সাবজেক্টটাকে, বিষয়টাকে বিষয় না রেখে তারা হিন্দি কিংবা ইংরেজি নিচ্ছে। সেখানে আমরা কি করে আশা করব যে বাংলা সাহিত্যের, বাংলা ভাষার উৎকর্ষ অনেক বেশি বেড়ে যাবে? একটা পেছন থেকে একটা সমর্থন ছিল বাংলাদেশের, অনেকে বলতেন যে না আমরা তো কিছু করছি না, বাংলাদেশ কিন্তু খুব একটা করছে। কিন্তু বাংলাদেশের কথা আলাদা করে উত্থাপন করছে না, কারণ কিরকম যেন একটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। নিশ্চয়ই সকলের নয়, বহু দুঃখিত বাংলাদেশে তার জন্য রয়েছেন, আমরাও তার জন্য সেই দুঃখ বোধ করি। কিন্তু কোথাও না কোথাও দুটো দেশের মধ্যে এই যে বিভাজনের একটা ব্যাপার হচ্ছে, তাতে বাংলা ভাষার উৎকর্ষ কি বাড়ছে? তাতেও বাংলা ভাষার উৎকর্ষ কিছুই বাড়ছে না। সুতরাং শেষ পর্যন্ত বাংলা কে লেখে কে পড়েনি এই নিয়ে আলোচনা করার থেকে আমার মনে হয় এই আলোচনাকে এই দিকেই ক্রমশ নিয়ে যাওয়া দরকার, যে আমরা নিজেরা কতটা বাংলা ভাষাকে নিয়ে চিন্তা করছি, কতটা ভাবছি, এবং ভবিষ্যতে কতটা ভাববো। নমস্কার। শ্রী নবীন কুমার বসুকে অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো উনি বললেন। নবকুমার দা বলছিলেন যে বাংলা অনার্সের, বাংলা পড়াশোনা করলে, বাংলা অনার্স করলে তার পাত্রী জুটবে কি করে। এটা মনে পড়লো যে আমি কিছুদিন আগে একটা পরীক্ষা করে দেখছিলাম, বেশ 2-3টি বাংলা পড়ে এরকম ছেলে ছাত্রছাত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি অনার্স পড়ো। অবধারিত ভাবে 2-3 জনেই আমাকে উত্তর দিয়েছিল বেঙ্গলি অনার্স।
তো বাংলা অনার্স পড়ি বললে যে হীনমন্যতাটা হয়, বেঙ্গলি অনার্স পড়লে তার থেকে একটুখানি কম হয়, সুতরাং একটা ভালো পথ। আসলে এটা ছোট কথা ঠিকই, কিন্তু এই কথাটা আসলে খুব বড় গল্প একটা আমাদের সামনে এনে দেয়। এটা তো বুঝতেই পারি আমরা। নবকুমার বাবু বলছিলেন যে এর মধ্যে তো একটা খুব বড় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা বিষয় আছে, যেটা অত পরিসরে যাওয়ার আমাদের সময় নেই আজকে। শুধু একটা কথাই বলি যে আমি আগে যখন শুরু করেছিলাম বলেছিলাম যে একটা খুব বড় জিনিস এর মধ্যে আছে, যে কে পড়ে কে লেখে। কিন্তু এর সঙ্গে বাংলার যে বিশেষ চ্যালেঞ্জ, সেটা আজকের ভারতে আমরা দেখতেই পাচ্ছি, যে বাংলা কে পড়ে কে লেখে। কারণ বাংলার ভাষী বাঙালির কাছে এখন ইংরেজি এবং হিন্দি, এই দুটো সাঁড়াশি চাপ এমন প্রবল হয়ে বসেছে, আন্তর্জাতিক বিশ্বে আমাদের আরো অনেক বেশি খুলে দিতে হবে। এই তো অনেক দিনের একটা প্রক্রিয়া চলছেই, যে জন্য ইংরেজি তো আজকে নতুন ভাষা নয় আমাদের কাছে, কিন্তু ইংরেজি আনা বা ইংরেজি পড়া এবং সেটাকেই প্রধান ভাষা করে নেওয়া বাংলার বদলে, সেই জিনিসটা নতুন। আমি যে 25 বছরের একটা সময়কালের কথা আগে উল্লেখ করছিলাম, আমার মনে হয় পরে যখন ইতিহাস লেখা হবে এই রকম সময়ে সেই পরিবর্তনটাকে হয়তো দেখানো হবে যে এই সময় ঘটে গেছিল সেটা। আর হিন্দি কথাটা তো আর নতুন করে বলবার কিছু নেই, মানে এখন জাতীয় ভাষা, জাতীয় সংস্কৃতি, জাতীয় ভাব, সবই এক ভাষা এক প্রাণ ইত্যাদি করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে প্রতিনিয়ত আমাদের কথাটা বলতে হয় যে কেন পশ্চিমবঙ্গে বসে আমরা হিন্দিতে কথা বলবো না বাংলার বদলে, কেন আমাদের বাংলার মতো একটা বাংলা বলে আমাদের সংকীর্ণ মনা থাকতে হবে। সুতরাং সেই সত্যি জিনিসটা এসে যাচ্ছে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক যে সত্তা, যে ভাবনা চিন্তা, তার মধ্যেকার যে সংঘর্ষ, তার মধ্যেই বোধহয় বাংলার এই সংকটটা লুকিয়ে আছে। এটা খুব বড় একটা বিষয় হয়ে গেল। একমাত্র পবিত্র কাকু আমাদের এটা থেকে উদ্ধার করতে পারে। পবিত্র কাকুকে আরো বিশেষ করে স্মরণ করছি, আমার পিতৃবন্ধু। আমি ছোটবেলা থেকে পবিত্র সরকারকে পবিত্র কাকু বলেই জেনেছি। আরো এই জন্য বলছি যে ওরা একটা সময় এই নিয়ে তো ভেবেছিলেন যে মাতৃভাষার পড়াশোনা শিশুবেলা থেকে করলে কি তাতে মাতৃভাষার চর্চা বাড়বে। এই যে ভাবনা চিন্তা, এটারও প্রথম দিকের যে চিন্তকরা, তার মধ্যে পবিত্র সরকার ছিলেন। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ তার মতামত আমাদের কাছে। আজকের এই সংকটের সময় কি মনে করেন অধ্যাপক পবিত্র সরকার, আমরা শুনব। সবাইকে নমস্কার। মঞ্চে আছেন নবকুমার, অনিতা, শ্যামন্তী এবং আপনারা সকলে। বাংলা কে লেখে কে পড়ে, এতে জোরটা হচ্ছে লিখিত বাংলার ওপর। বাংলা কে বলে কে শোনে আমরা বলছি না, সেটা নিয়েও সমস্যা আছে। আমরা কি ধরনের বাংলা বলি সে কথাটা শ্যামন্তী উল্লেখ করেছেন, কিন্তু আমি সেটা যাব লেখাপড়া বাংলা, লিখিত বাংলা সম্বন্ধে মূলত আলোচনাটা করব। শ্যামন্তী যে কথাটা দিয়ে শুরু করলেন, যে এক সময় বাংলা প্রথম কয়েকটা ক্লাসে বাংলা নয়, শুধু নিজের ভাষা, নিজের ভাষাটাও খুব গন্ডগোলের কথা। ভাষার তো অনেক চেহারা আছে, জেলায় জেলায়, শ্রেণীতে শ্রেণীতে ভাষার নানা চেহারা আছে। সেই চেহারাটা বাদ দিয়ে আমরা লেখাপড়ার ক্ষেত্রে এবং লেখাপড়া জানার লোকেদের মধ্যে কথা বলার ক্ষেত্রে একটা ভাষার চেহারা আমরা বেছে নিই, সেটাকে বলে মান্য ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা। এটা চট্টগ্রামের মানুষের সঙ্গে পুরুলিয়ার মানুষ যখন কথা বলবেন তখন সেই ভাষাটাকে বলবেন, নইলে বোঝানো যাবে না। ফলে সেই স্ট্যান্ডার্ড ভাষাটাকে আমরা মাতৃভাষা বলি, কিন্তু ভাষা বিজ্ঞানে মাতৃভাষাটা হচ্ছে বাচ্চা ঘরে জন্মানোর পরে প্রথম যে ভাষাটা শেখে, ল্যাঙ্গুয়েজ 1। এটা চট্টগ্রামের ভাষা হতে পারে, দক্ষিণ 24 পরগনা। ফলে সেটা নিয়ে আলোচনা আমি করছি না,
সেগুলোর খুব খারাপ অবস্থা। টেলিভিশন আসা, লেখাপড়া শেখার ফলে সেগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাতেও যাচ্ছি। লেখার ভাষা, লেখে এখানে লেখকদের ওপর জোরটা পড়লো বেশি। কিন্তু শুধু লেখকেরা তো বাংলা বা নিজের ভাষা লেখে না। আমরা যারা ছাত্র, আমরা যারা বাংলা মাধ্যমে পড়েছি, গ্রামে গঞ্জে ছাত্ররা আমাদের লিখতে হয়েছে, সেটা লেখাপড়া শেখার জন্য লিখতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে এবং পড়তে হয়েছে, বই পড়তে হয়েছে। আমি শুধু বই পড়াতেও সীমাবদ্ধ থাকবো না, লেখার অন্যান্য দৃশ্য চেহারাও আছে। এই যে কলকাতা শহরের দোকানের সাইনবোর্ডগুলো, এদিকে আপনারা লক্ষ্য করবেন তো, বা বাংলার দোকানের সাইনবোর্ডগুলো, এগুলো আমাদের ছেলেমেয়েরা পড়তো। কিন্তু আমার মেয়ে স্কুলে যেতে যেতে বাস থেকে অন্নপূর্ণা বস্ত্রালয় এটা বানান করে করে পড়তো, পড়ে তার সেই যুক্ত ব্যঞ্জন খানিকটা শিখতো। ফলে শেখা যে শুধু পাঠ্য বই থেকে সে পড়ছে এবং শিখছে তা কিন্তু নয়। চারপাশে যে লেখাগুলো রয়েছে, এই যে ৫ম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন, এটাও তার চোখে পড়ছে এবং সেটাও তার পাঠ্য বইয়ের সঙ্গে তাকে তার ভাষাটাকে শেখাচ্ছে। অনেকগুলো ব্যাপার একসঙ্গে জড়িয়ে আছে। লেখকের কথাটা নবকুমার সত্যি বলেছেন যে অনেক লেখক হয়েছেন, তারা প্রচুর লিখছেন, কি শর্তে লিখছেন, কি শর্তে ছাপাচ্ছেন, সেগুলো আমরা জানি সবাই, এবং সে বই আমরা সব পড়ছি না, এটাও ঠিক। কিন্তু আমার মনে হয় সমস্যাটা সেখানে নয়, যেখানে হচ্ছে স্কুলে লেখাপড়া শিখতে গিয়ে আমরা কতটা বাংলা পড়ছি এবং বাংলা শিখছি, সেই প্রশ্নটা এর মূলে আছে। যার ফলে লেখা সাহিত্য আমাদের ছেলেমেয়েরা কতটা পড়বে ভবিষ্যতে, সেই প্রশ্নটা আমরা যাব। তাহলে শুরুটা হচ্ছে শিক্ষা দিয়ে। শিক্ষা মাতৃভাষা বা নিজের ভাষা ওই অর্থে স্ট্যান্ডার্ড কতটা জায়গা পাবে, এটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয়, কিন্তু ভারত সরকার 1948 থেকে ভেবেছে এবং 1948 থেকে 1964-66 পর্যন্ত যত শিক্ষা কমিশন হয়েছে, সব শিক্ষা কমিশন কমিটি, ইংরেজি শিক্ষকদের কমিটি 1962, তারা সকলে বলেছে যে প্রথম 4-5টা ক্লাসে শুধু একটা ভাষায় শিখবে ছেলেমেয়েরা, দ্বিতীয় ভাষার দরকার নেই। এটা পশ্চিমবঙ্গ সরকার বা বামফ্রন্ট সরকার করেছিল, এটা ভাববার কোনো কারণ নেই। আপনারা আমার একটা রিপোর্ট আছে 1998 রিপোর্ট, তাতে দেখবেন আমি সব তুলে দিয়েছি। এটা ভারত সরকারের নীতি ছিল। ভারত সরকারের নীতিটা কার উপর নির্ভর করলো ইউনেস্কোর নীতির উপর। আপনারা আজকেও যদি গুগল খুলে এই রকম একটা সার্চ দেন যে মাদার টাং অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এরকম একটা সার্চ যদি দেন, তাহলে দেখবেন ইউনেস্কো 1951 থেকে আজ পর্যন্ত বলে চলেছে একটা কথা, সেখানে পাবেন, I don't learn what I don't understand. I don't learn what I don't understand. অর্থাৎ আমাকে বুঝে বুঝে শিখতে হবে, এবং বুঝে আমাকে যদি অন্য ভাষায় শিখতে হয় প্রথম থেকে, তখন আমি সত্যি সত্যি শিখতে পারবো না। এবং এই কথাটা আপনারা বিচার করবেন সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে, যে কটা দেশ অন্য ভাষার মাধ্যমে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখায়, এমনকি শেষ পর্যন্ত কটা দেশ। জাপান শেখায়, চীন শেখায়, রাশিয়া শেখায়, গ্রিস ছোট দেশ শেখায়, ইন্দোনেশিয়া শেখায়, ভিয়েতনাম শেখায় না। তারা নিজেদের ভাষায় শেষ পর্যন্ত সব শেখায়
হ্যাঁ, ইংরেজি নিশ্চয়ই শেখায়, অন্য ভাষাও শেখায়, কিন্তু নিজেদের ভাষায় চীন, জাপান সমস্ত বড় দেশ এবং অনেক ছোট দেশ শেখায়। এই পরিপ্রেক্ষিতে ইউনেস্কোর কথার পরিপ্রেক্ষিতে ভারত সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেটা সব কমিটি কমিশন বলেছে। 1974 সালে যখন কংগ্রেস সরকার, তখনও হিমাংশু বিমল মজুমদার কমিটি, তারাও এই একই সুপারিশ করেছিলেন। পরে পশ্চিমবাংলার একটি সরকার সে এসে এই সুপারিশটাকে প্রয়োগ করবার চেষ্টা করে। তখনই খুব হইহল্লা শুরু হয়, কিন্তু সেই হইহল্লা এই জন্যে নয় যে ইংরেজি মাধ্যমে শেখাতে হবে, এটা মনে রাখা দরকার। সেই হইহল্লা করেছিলেন যে না, প্রথম থেকে ইংরেজি শেখাতে হবে, বাংলায় শিক্ষক ক্ষতি নেই, কিন্তু প্রথম থেকে ক্লাস 1 থেকে ইংরেজি শেখাতে হবে। এটা ইউনেস্কো বা ভারত সরকারের নীতি ছিল না। যাই হোক, নির্বাচনের একটা শর্ত আছে, নির্বাচনে জিততে হবে, ভোট পেতে হবে। মধ্যবিত্ত শ্রেণী যদি দূরে চলে যায়, ভোট পাওয়া যাবে না। ফলে এইসব কারণে সরকার তার সিদ্ধান্ত বদলে 2001 থেকে ক্লাস 1 থেকে আবার ইংরেজি শুরু হয়ে গেল। সেখানেও বাঙালি মধ্যবিত্তের একটা শ্রেণী তুষ্ট হলেন না। তারা বললেন এটাও যথেষ্ট নয়, বাংলা শিখবে তার সঙ্গে ইংরেজি শিখবে, ক্লাস 1 থেকে যথেষ্ট নয়, ইংরেজি মাধ্যমে আমরা, তখন বিশ্বায়ন ইত্যাদি এসে গেছে, ফলে ইংরেজি মাধ্যম শুরু হলে পশ্চিমবঙ্গ সরকার, এখনকার পশ্চিমবঙ্গ সরকার, তারাও ইংরেজি মাধ্যম স্কুলে ইংরেজি মাধ্যম তারা যোগ করছেন। এটা ভাষা বিজ্ঞানের মধ্যে অবৈজ্ঞানিক, এবং ওই কথাটা, ইউনেস্কোর কথাটা এখনো আপনারা পাবেন সার্চ দিতে, যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শিখবে। কিন্তু এটা চলছে। তার ফলে এই আশঙ্কাটা, এই প্রশ্নটা আমরা আজকের আলোচনার জন্য রেখেছি, কে লেখে কে পড়ে। এখান থেকে সাহিত্যে চলে যায়। শিক্ষায় যে সমস্যাটা হচ্ছে বাঙালি ছেলে মেয়েদের, কত স্কুল ছুট হচ্ছে, কত হচ্ছে, সেটা একটা অন্য প্রশ্ন তুলে রাজনীতির মধ্যে চলে যেতে হবে। কিন্তু লেখার ব্যাপারে চলে যায় যে কোনো প্রতিক্রিয়া আমাদের লেখা এবং লেখালেখির ওপর, আমাদের লেখকদের সৃষ্টিশীলতা, সংবাদপত্রের পাঠক বা বাংলার পাঠক তার উপর পড়ছে কিনা, আমার আশঙ্কা সেটা পড়বে। কারণ যত বেশি ছেলে মেয়ে তারা ইংরেজি মাধ্যমে শিখবে, তারা বাংলাটাকে অবহেলা করবে। এই গল্পগুলো তো আপনারা রাস্তাঘাটে শোনেন, যে মা স্কুল থেকে ফেরত নিয়ে আসছে বাচ্চাকে, বাচ্চা বলছে মা ওই লেখা একটা গরু, মা ধমকে দিলেন যে গরু বললে কেন, কাউ বললে না কেন, কেন রান্নাঘরে বেড়াল ঢুকেছে বললে, বেড়াল বললে কেন, ক্যাট বললেন না কেন, কেমন বাড়িতে, স্কুলে অনেক নির্বোধ স্কুল, আমি বলবো ইংরেজি মাধ্যম স্কুল, তারা স্কুলের ছেলে মেয়েদের নিজেদের ভাষা বলতে দেয় না। এটা যে তত্ত্ব থেকে শুরু করে, ডিরেক্ট মেথড বলে তাকে, সেই ডিরেক্ট মেথড ভাষা শিক্ষার ক্ষেত্রে বানচাল হয়ে গেছে, পরিত্যাজ্য হয়ে গেছে। যে একটা বন্ধ ঘরে শুধু একটা ভাষা শেখাবে, এই নীতি পরিত্যক্ত হয়ে গেছে। মাতৃভাষার মধ্যে দিয়ে অন্য ভাষা শেখানোটা অনেক কার্যকর, এটা তাত্ত্বিকেরা বলছেন। তার ফলে কিন্তু অনেক স্কুল, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, তারা এটা করেছে যে না, অন্য ভাষা, নিজের ভাষা বলতে পারবে না। মা বাবারও অনেক সময় এই ধারণা থেকে বাড়িতে ছেলেমেয়েরা বাংলা বা নিজের ভাষা বলুন, সেটা উৎসাহ দেন না। ওই যে ব্যাপারটা, সাফল্যের ভাষা, ইংরেজি শিখলে ভালো চাকরি পাবে, পাবে, ইংরেজি শেখার কোনো সরকার বারণ করেনি। সবাই বলেছে যে ভারতের পরিপ্রেক্ষিতে, ভারত যেহেতু ইংরেজি এক সময় একটা মাধ্যম ছিল, একটা উপনিবেশ ছিল, ইংরেজি ভাষাটা ভারতের ইংরেজি ভাষা
অন্য জায়গায় গিয়ে ভারত বহুভাষী দেশ, তাকে একটা ভাষা, অন্য একটা ভাষা দরকার, তৃতীয় ভাষা শেখা দরকার। ভারতের ছেলে মেয়েদের অন্য ভাষা শিখতেই হবে, ইংরেজিটা শিখতে হবে। উত্তর ভারতে হয়তো অন্য কথা বলে, দক্ষিণ ভারত পূর্ব ভারতের তফাৎ আছে। ফলে ইংরেজি শিখতেই হবে এবং শেখানোর জন্যে ব্যবস্থাও করা হয়েছিল এক সময়, যাকে ওই কমিউনিকেটিভ মেথড বলে, যে কথাবার্তা বলে বলে, ইংরেজি সাহিত্য নয়। ক্লাস 5, 6, 7, 8 ছেলে মেয়েরা শেলি পড়বে, ওয়াটসওয়ার্থ পড়বে, এটা বড় কথা নয়। তারা ইংরেজি ভাষাটা শিখবে, কথা বলতে হয় কিভাবে, ভালো ব্যাকরণ সম্মতভাবে লিখতে হয় কিভাবে, সেই ভাষাটা শিখুক। সাহিত্যটা পরে, যারা ভাষা শিখবে তারা পরে সাহিত্য শিখতেই পারবে। সাহিত্যটা ভারতের সব সন্তানকে ইংরেজি সাহিত্য পড়তে হবে তার কি মানে আছে? পৃথিবীর আর কোনো সাহিত্য নেই, রুশ সাহিত্য নেই, জাপানি সাহিত্য নেই, পৃথিবীর সাহিত্যকে আর সব ভেসে এসেছি, শুধু ইংরেজি সাহিত্যে আমাদের একমাত্র পড়তে হবে। আমি এটা জানি যে ভারতের ইংরেজি বিভাগগুলোতে এখন সিলেবাস বলতেছে, কিছু কিছু অনুবাদে গ্রিক সাহিত্য আসছে, রুশ সাহিত্য আসছে, এটা সঙ্গত কথা। কিন্তু শুধু ইংরেজি সাহিত্য, শেলি, কিটস, বায়রন এই পড়বে, এটা কোনো লজিক স্বাধীনতার পরে আর টেকে না। ফলে ইংরেজি ভাষাটা তাহলে শিখুক, ভাষাটা আগে, সাহিত্য পরে, এবং এইভাবে ইংরেজি শেখা যায়। আমরা নিজেরা তুচ্ছ দৃষ্টান্ত, গ্রামের ছেলে, উদ্বাস্তু ছেলে, তারা পার হয়ে এসেছি, বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। পরে শিখে বিদেশে গিয়ে ডিগ্রি করতে বা ওদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াতে অসুবিধা হয় না। আপনারা অনেকে আছেন এখানে যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, তারা বিদেশে গিয়ে দিব্যি ভালো কাজ করেছেন, প্রশংসা পেয়েছেন, বিদেশের সংস্কৃতিতে কিছু অবদানও রেখেছেন, এমন অনেকেই আছে। ফলে কিন্তু অভিভাবকদের কে বোঝাবে? এবং যদি আস্তে আস্তে ছেলে মেয়েরা এই বাংলা ইংরেজি মাধ্যমে পড়ে, তাদের দেখবেন অনেকেই বাংলাটা তত মন দিয়ে পড়ে না বা আদৌ পড়ে না। অনেকে পড়তেই পারে না বাংলা, বলতে পারে ঠেকে ঠেকে বলতে পারে, কিন্তু বলার বাইরে আর কিছু না, বলাটা তো উৎসাহ দেওয়া হয় না। তাহলে এরা যদি আমাদের ভবিষ্যতে প্রজন্ম হয়, আমাদের বাংলার পাঠক থাকবে কারা? সংবাদপত্র, বাংলা সংবাদপত্র কারা পড়বে? লিটল ম্যাগাজিন কারা পড়বে? এত যে বই ছাপা হচ্ছে, সে বই কারা পড়বে? এমনকি বলতে হয়তো এই হয় যে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর কারা পড়বে, বা আখতারুজ্জামান, ইলিয়াস কারা পড়বে? এই সংকটে আমরা পড়েছি। ফলে এই প্রশ্নটা এই জন্যই জরুরি, এটার সঙ্গে আমাদের পুরো শিক্ষা পরিকল্পনাটা জড়িত, এবং আমাদের রাষ্ট্রকে এটা বোঝানো দরকার যে নিজের ভাষাকে বর্জন করে, তুমি ইংরেজি পড়াও কিন্তু নিজের ভাষাকে ভুলিয়ে দিয়ে নাও। নিজের ভাষা, বাংলা ভাষা ভুলিয়ে দিলে ইংরেজি ভালো শিখবে, এটা শিক্ষানীতিও বলে না, এটা মানে জ্ঞান চর্চা, বিদ্যা চর্চাও বলে না। এইখানে দাঁড়িয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা নিজেদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সন্তানকে যদি বাংলা ভাষার ভূমিতে থাকি, পশ্চিমবাংলায়, শিলচরে, বাংলাদেশে যদি থাকি, বাইরে যারা থাকেন তাদের সমস্যাটা অন্য, তারা অন্য ভাষার ভূমিতে একটা দ্বীপের মতো থাকে, এবং অন্য ভাষা তাদের ছেলে মেয়েদের অন্য ভাষা, হয়তো নিউ ইয়র্কে এখন বাংলা শুনেছি থার্ড ল্যাঙ্গুয়েজ হয়েছে নিউ ইয়র্কে, লন্ডনে এখন বাংলা পড়ানো হয়, ইংল্যান্ডে বাংলা পড়ানো হয়, প্রথম দিকে অন্তত বাংলা পড়ানো হয়। এবং আমি সেখানে একটু একটু গেছি পরের দিকে, সেখানে দেখেছি যে বাঙালিরা যথেষ্ট উৎসাহী ছেলে মেয়েদের বাংলা শেখাতে। ছোট সানডে স্কুল হচ্ছে, স্যাটারডে স্কুল হচ্ছে নিউ ইয়র্কে, শিকাগোতে, এগুলোতে আমি দেখেছি সেখানে। কিন্তু তাদের সমস্যাটা আলাদা,
আমাদের দেশের বাংলা ভাষার ভূমির সমস্যাটা আলাদা। আমাদের দেশের শিক্ষা পরিকল্পনায় বাংলা ভাষাটা বা নিজেদের ভাষাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে। ইংরেজি মাধ্যম যেভাবে এখানে চলছে সেভাবে এটা চলা উচিত নয়, যে নিজের ভাষাটা কোনো গুরুত্বই নেই সেখানে, এটা চলা উচিত নয়। এই কথাগুলো আপনাদের কাছে আমি রাখলাম। পরে নিশ্চয়ই একটা প্রশ্ন উত্তর, যদি সব কথা পরিষ্কার বলতে না পারি, পরে নিশ্চয়ই একটা প্রশ্ন উত্তরের লেখার সুযোগ হবে, তখন আরও বলা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক পবিত্র সরকার। আমরা একটা বড় ছবি পেলাম ওর কথা থেকে, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে এই সমস্যাটা তৈরি হয়ে উঠছে। একটা কথা খুব গুরুত্বপূর্ণ এখানে, যে মাতৃভাষায় শেখার সাথে অন্য ভাষার যে বিরোধ নেই, এটা একেবারে লেখাপড়া শেখার প্রথম দিক থেকে মনে রাখাটা খুব জরুরি। এটা কতটাই জরুরি যে সেটা ওই যে 25 বছর, ওই যে সময়টা ছোটরা শুধু বাংলাতে স্কুলে পড়তো, তখনও যে খুব বড় ক্ষতি হয়েছে, আমরা সেটা আমাদের মিলিয়ে দেখতে হবে। যে তার পরবর্তীকালে যখন সেই নীতি উঠে গেছে, তারপরেও যদি সেই ক্ষতি অব্যাহত থাকে, তাহলে এটার মধ্যে একটা লজিক্যাল কানেকশন টানা খুব কঠিন। ফলে সমস্যাটা হয়তো খানিকটা অন্য জায়গায়। আমার নিজের ধারণা সমস্যাটার মধ্যে একটা ভাষার সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, যেটা আগের দুজন বক্তাই বললেন। একটা খুব ছোট কথা আমার এখানে বলতে ইচ্ছা করছে। আমার বাবা শঙ্খ ঘোষ অনেকদিন আগে শব্দ নিয়ে খেলা বলে একটা বাংলা শেখার বই লিখেছিলেন, ছোট ছোট লেখা। আনন্দমেলা পত্রিকাতে সেটা সিরিয়ালি বেরোতো, তারপর পরে সেটা একটা বই হয়ে বেরোয়। সেই লেখাটা, আমি খুব ছোট বয়সে তার পাঠিকা ছিলাম, সেই সময় আমার মনে আছে আমাদের একটা লেখা ছিল যে ভবানীপুর অঞ্চলে একটা সিনেমা হল, তার নাম উজ্জ্বলা, কিন্তু সেই উজ্জ্বলা সিনেমা হলে উজ্জ্বলার শব্দটা বফলাটা কোনো কারণে মিস ছিল না, পড়ে গেছিল বা হারিয়ে গেছিল, কিংবা প্রথম থেকে হয়তো দিতে ভুল হয়ে গেছিল। তো বাবা লিখছিলেন যে ওই সময়টা ওই জায়গা দিয়ে যাওয়ার সময় বাবার মাস্টারমশাই চোখ ঢেকে থাকতেন যাতে ভুল বানানটা তাকে না দেখতে হয়। তো আমিও যখন বাবার সাথে ওই পথ দিয়ে গেছি, বাবা সিনেমা হলটা দেখে আমাকে বলেছে চোখ ঠাকো দেখো না। কথাটা মনে পড়লো পবিত্র সরকারের কথা শুনতে শুনতে, যে দেখা, বাংলা ভাষা দেখা, বাংলা শব্দ দেখা, সেটার যে কত বড় ভূমিকা আমাদের কাছে বাংলা শেখার জন্য, সেটা বোধহয় আমরা ভুলে যাই। এই প্রসঙ্গে একটা সংযোজনও করি যে আজকাল ইংরেজি মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা পড়ে, আমরা অনেকেই জানি যে বাংলা পরীক্ষার সময় যদি ভুল বানান লেখা হয় তাতে কিন্তু নম্বর কাটা যায় না। এটা বলে দেওয়া থাকে যে বাংলা যে পেপারটা থাকবে তাতে বানান ভুলের জন্য কোনো নম্বর কাটা যাবে না, অথচ ইংরেজি ভাষার জন্য সেটা নয়। এটা খুব গুরুত্বপূর্ণ যে ইংরেজিতে আমাকে ওটা শুদ্ধভাবে শিখতে হবে, আর বাংলা তুমি যে শিখছো এতেই আমরা ধন্য। এর মধ্যে আমার শুদ্ধ অশুদ্ধ, ভালো খারাপ এ সমস্ত প্রশ্ন ওঠে কেন? এই পুরো জিনিসটা আসলে তাহলে একটা ভাষার সম্মানের প্রশ্ন। এবং উনি যেটা বলছিলেন যে একটা সাফল্যের গল্প আছে এখানে, অর্থনৈতিক সামাজিক সাফল্যের গল্প। তবে ওই সাফল্যের গল্প তো সবসময় সমাজের কিছু অংশের মধ্যে থাকে, কিছু অংশের মধ্যে সেটা অন্যরকম থাকে। আমি জানি না এটাই পুরো গল্পটা কিনা, কিংবা এর পেছনে আরো অন্যান্য গল্প আছে। আমি আমার খুব প্রিয় লেখিকা অনিতা অগ্নিহোত্রীকে ডেকে নেব, এবার উনি বলবেন। তবে একটা কথা বলি, অনিতাদি আজকে খুবই অসুস্থ। অনিতাদি ঠান্ডা লেগে গলাটা একেবারেই বসে আছে, ওর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও উনি এসেছেন আজকে, তা সত্ত্বেও উনি কথা বলবেন। আমরা আশা করব যে কথা বলতে খুব বেশি কষ্ট হবে না। বলকে আমার নমস্কার। খুবই খারাপ অবস্থা ষড়যন্ত্রে, যদি আপনারা শুনতে না পান আমি এটার একটা লিখিত ভার্সন দিয়ে দেবো, পরে ছাপা হবে। মোটামুটি অনেক কথাই হলো। তো একটা তো হলো আমার শেষ কথাটা থেকে ধরছি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? যে বাংলা আর ইংরাজি, বাংলা বা অন্য ভাষা, এই দুয়ের শিক্ষার মধ্যে কোনো বিরোধ নেই। আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের স্কুলে রীতিমতো ভালো
ইংরাজি বই পড়েছি, আমি বিয়ে করেছি মহারাষ্ট্রে, কাজেই সারা জীবন আমি 4টে ভাষা হ্যান্ডেল করেছি, মারাঠি, ওড়িয়া, হিন্দি, বাংলা, ইংরেজি। কোনো অসুবিধা হয়নি, বাংলা তো মন্দ লিখি না, আপনারা জানেন। তো আমি আজকে যাদের কথা বলবো তাদের কথা এখনো হয়নি, তারা হচ্ছে যে যারা বাংলা বলে কিন্তু পড়ার সুযোগ পায় না। আচ্ছা, আপনারা কি জানেন যে পশ্চিমবঙ্গে এখনো 30% মেয়ে, মানে মেয়েদের 1/3 নিরক্ষর, মানে 1 কোটির উপরে বেশি বাঙালি মেয়ে নিরক্ষর, এবং 18% পুরুষ, বাঙালি পুরুষ নিরক্ষর। বাংলার জনসংখ্যা হচ্ছে প্রায় 10 কোটির কাছে। কাজে দুটো জুড়ে দেখবেন যে এটা কত বড় সংখ্যা। এত বছর কেটে গেল, আমরা কিন্তু তাদের শিক্ষা দিতে পারি। এক, দ্বিতীয়ত যারা মোটামুটি নাম সই করতে পারেন বা হয়তো কিছুটা গণিত জানেন, তারা কিন্তু পড়েন না। পড়ার দুটো কারণ আছে। এক, তাদের দিনের কাছে কোনো বাংলার প্রয়োগ নেই। আর দ্বিতীয়ত, এই যে বইয়ের কথা বললেন নবকুমার বাবু, যেরকম ধরনের বই আমরা লিখেই চলি, সেই রকম বই তাদের আকৃষ্ট করে না। কিন্তু আমি কয়েকটা দৃষ্টান্ত জানি, যেটা বলছি। আজ থেকে 30 বছর আগে যখন ভারতের সাক্ষরতা অভিযান হচ্ছিল, তখন আমরা অনেক মানুষকে কেবল অবক নয়, ফাংশনাল লিটারেসি শিখিয়েছিলাম। এবং সেই সময় মহাশ্বেতা দেবী আমাদের ডেকে বলেছিলেন যে তোমরা এদের জন্য বই লেখো, যারা নবস্বাক্ষর, সেটা অন্যরকম বই। সেই সব বই বাংলার সাহিত্যিকরা, তাদের মধ্যে সুনীল গাঙ্গুলি ছিলেন, নিশ্চয় পবিত্রতাও ছিলেন, আমি, শক্তিদা, সবাই লিখেছিলেন। এবং সেগুলো অন্যরকম বই, বড় বরফ, ছবি দেওয়া, আর গল্পগুলো তাদের জীবনের গল্প। কিন্তু যে মুশকিলটা হলো, নবস্বাক্ষরদের সাক্ষরতা টিকিয়ে রাখার জন্য একটা বড় পর্ব দরকার, সেটা নিয়ে কেউ কাজ করল না। কাজে তারা আবার ওখান থেকে খসে অল্প সাক্ষরতায় বা নিরক্ষরতায় ফিরে গেল। কিন্তু একটা জিনিস তো দরকার, বাংলা একটা রাজ্য, সেখানে বাংলার চর্চা, এটা নিয়ে কেউ ভাবছি আমরা? বাংলা তো কত কাজে লাগে, কাজের ভাষা বাংলা। আমরা যদি কাজের ভাষা করতে পারতাম বাংলাকে, আরো কত লোক বই পড়তেন। আজ থেকে 20 বছর আগে আমি তখন পশ্চিমবঙ্গে কাজ করছি, তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী আমাকে বললেন যে আমরা পঞ্চায়েতের সদস্যদের ভালো করে পড়াতে পারছি না, ট্রেনিং দিতে পারছি না, আপনারা কিছু বই তৈরি করুন। আমি তখন যে সেন্টারে ছিলাম, তাদের কাজ ছিল ফিল্ম এবং অন্যান্য মিডিয়াম নিয়ে কাজ করা। আমরা পঞ্চায়েত সদস্যদের জন্য বাংলা, অ্যাকাউন্টস, তাদের ইকোনমিক্স যে লেভেলে তারা পড়ে, ফাইন্যান্স, 5 ভলিউম বই আমরা তৈরি করেছিলাম। 5 ভলিউম বই, ছবি দেওয়া। এবং সেই বই, মানে আপনাদের শুনলে এখন হাসি পাবে হয়তো, মোটা মোটা বান্ডিলে বিধে পশ্চিমবঙ্গে সব পঞ্চায়েতে পাঠানো হলো। তারপরে পশ্চিম পঞ্চায়েত মন্ত্রী বললেন, না, ওরা না বই দেখে পুরোটা ধরতে পারছে না, ওদের একটা ট্রান্সমিশন লস হচ্ছে, আপনারা 5টা ফিল্ম বানান, ওই বইগুলোকে ফলো। ফিল্ম ওরা দেখবে আর বইগুলো পড়বে, তাতে ওদের যে বই পড়ে লসটা হচ্ছে সেটা পূরণ হয়ে যাবে। আমি এটা একটা এই কারণে বলছি, কোনো নিন্দে প্রশংসার ব্যাপার নয়। আপনার দেশের 10 কোটি মানুষ, যাদের মধ্যে হয়তো 8.5 কোটি শিক্ষা ব্যবস্থার বাইরে, তারা কিভাবে বাংলাকে দেখে, তারা কিভাবে বাংলার চর্চা করে, এটা আমরা ভাববো না? তাহলে বাংলা এগোবে কি করে? পঞ্চায়েত সদস্যের জন্য তো বই হতে পারে, বা যে মেয়ে আঙ্গনবাড়ি কর্মী, তার জন্য তো উপন্যাস হতে পারে, সেটা আমরা লিখবো না? তাহলে আমরা কার জন্য লিখবো?
তাহলে আমি খালি আত্মশ্লাঘার জন্য শত শত বই লিখবো এবং সেগুলো ধরে ছবি তুলবো, এতে তো সাহিত্য ভাষা কারো উদ্দেশ্যই সফল হবে না। তো আমার মনে হয় আমাদের কিন্তু বাবার সময় এসেছে শিক্ষা ব্যবস্থার বাইরে যে বিরাট সংখ্যক মানুষ কাজ করেন, বাংলায় কাজ করেন, বাংলায় কথা বলেন, তাদের জন্য আপনি পাঠ্য বিষয় তৈরি করুন, তাদের কাজের ব্যাপার। আমরা কিন্তু পঞ্চায়েত স্তরে গিয়ে এখন প্রচুর ইংরেজি ইনস্ট্রাকশন পাচ্ছি, সেগুলো কিন্তু সদস্যরা বুঝতে চান না, তাদের বোঝাবার কেউ নেই। তো এই অবস্থা যদি বেশি দিন চলে তাহলে বাংলা কিন্তু একটা দীর্ঘজীবী ভাষা হতে পারবে না। আর আমরা ছোটবেলায় যে বাংলা পড়েছি, ভালো করে বাংলা আমাদের পড়ানো হয়েছে। দেখুন, বাংলা শিখুন আর ইংরেজি শিখুন, শিক্ষককে ভালো হতে হবে, ভাষার গ্রামার শেখাতে হবে, ভাষার ব্যবহার শেখাতে হবে, লেখাতে হবে। যদি এগুলো না হয় তাহলে আপনি দুটো শিখলেন, কিছুই শিখলেন না, সব ভুলে গেলেন। আর এটা মনে রাখবেন, এর মধ্যে একটা বড় বৈষম্যের ব্যাপার আছে। যেসব ছেলেমেয়েরা স্কুল ছুট হয় তারা কারা কারা? স্কুল ছুট হওয়া ছেলে মেয়েদের মধ্যে যদি 100 জন ছেলে মেয়ে স্কুল ছুট হয়, তাদের 85 জন দলিত আর আদিবাসী। তাদের আমরা কোথায় নিয়ে যাচ্ছি? তারা যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে খোঁজ করছে তোমরা কি পড়লে। তারা তো ফাংশনাল বাংলায় পড়তে পারে কি, পাঠ্যপুস্তক নাও পড়তো, তারা কিছু একটা কাজের বই পড়তো। তো তাদের তো ভুলে গেলাম। তো এইরকম একটা খুব ন্যারো একটা বাস্তব দৃষ্টি দিয়ে কিন্তু বাংলার মতন ভাষাকে বিকশিত অবস্থায় ধরে রাখা যাবে না। একজন বাঙালি লেখক হিসেবে আমি এটাই বলবো, যেদিন মহাশ্বেতা দেবী আমাকে ডাক দিয়েছিলেন, এসো তুমি একটা বই লেখো, আমি একটা বই লিখেছিলাম, তার নাম রতন মাস্টারের পাঠশালা। রতন নাম মাস্টার বলে একটা ছোট্ট ছেলে, সে মাস্টার নয়, সে একটা আদিবাসী গ্রামের একমাত্র স্বাক্ষর বালক। সে বড়দের পড়ায়, সে বাবা মাকে পড়ায়, বাবা মার বন্ধুদের পড়ায়, তার গল্প। এবং সেটা বাংলার থেকে হিন্দি হয়েছিল, ইংরাজি হয়েছিল, হাজার হাজার কপি কেনা হয়েছিল, অবশ্য সরকারি প্রোগ্রাম বলে কেনা হয়েছিল, কিন্তু বন্ধ কি, আমি তো একটা কিছু করেছিলাম। তো আমার এই কথাগুলো মনে হয় যে স্বাক্ষরদের আমরা বৈঠক করতে পারলাম না, আর আমরা বাঙালি লেখকরা 250 কপি বিক্রি হলো, 50 কপি প্রিন্ট অন ডিমান্ডের এডিশন শেষ হয়ে গেল, 500 কপি বিক্রি হলো, এই স্লোগানই আমরা রয়ে গেলাম। আমাদের নিজেদের বাইরে যে বিরাট দেশ, তার দিকে আমরা তাকালাম না। এইটা বোধহয় ঠিক নয়, এইটা নিয়ে ভাবতে হবে। আমার এই ভাঙা কণ্ঠস্বরে আপনাদের যথেষ্ট কষ্ট দিলাম, আশা করি কিছুটা আপনারা শুনতে পেলেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনিতা দিকে, অনেক কষ্ট নিয়ে বললেন কথাগুলো, কিন্তু কি অসম্ভব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন তার গুরুত্ব সত্যি, মানে এখানেই আমাদের আসার দরকার ছিল যে কিভাবে আসলে এই যে বাধার কথাগুলো, এটা শুধু মানসিক বাধা নয়, আসলে একটা সামাজিক বাধার সামনে আমরা দাঁড়িয়ে থাকি সবসময়। যে কাদের কথা ভাবছি, কারা বলছে, কাদের কথা কারা চাইছে যে তাদের কথা বলি, সেটা আমরা ভাবি কিনা যথেষ্ট। এই প্রসঙ্গে এর মধ্যেই আনন্দবাজার পত্রিকাতে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পড়তে পড়তে আমার নিজেরই, আমি সম্পাদনা করছিলাম সেটা, পড়তে পড়তে আমার নিজেরই কেমন ধাক্কা লাগলো, কারণ সেখানে একটা প্রত্যক্ষ ঘটনার কথা বলা হয়েছে, যেখানে খুবই শিক্ষিত, উচ্চশিক্ষিত পরিবারের একটি স্কুল পড়ুয়া বাচ্চা, সে বাংলা শিখতে চাইছে না, কারণ বাংলা তো ডোমেস্টিক হেল্পের ভাষা, বাংলা তো বাড়িতে যারা কাজ করে তাদের ভাষা, কেন সেটা শিখবো।
শুনতে খুব ধাক্কা লাগে ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এটার মধ্য দিয়ে ঠিক কোন বাস্তবটার সামনে আমরা দাঁড়াচ্ছি। আসলে এর মধ্যে একটা বিরাট শ্রেণীগত বিভাজন হয়ে গেছে, একটা বিরাট শহর গ্রাম মফস্বল, একটা একটা সত্যি একটা সাংস্কৃতিক বিভাজনটা এত বড় হয়ে গেছে যে সেটাকে এখনই যদি চট করে সবাই মিলে কিছু একটা উদ্যোগ করে না ধরা যায় তাহলে হয়তো পরিস্থিতি আর কোনোদিনই ভালো হবে না। আমি কথা শুরু করেছিলাম সেই বাংলা ভাষার দুটো শিরোপার কথা বলে। আমার হঠাৎ বলতে ইচ্ছা করছে যে ওগুলো তো সিংহাসনের কথা, মাটিতে নামানোর দরকার আছে বাংলা ভাষার চর্চাকে। মানে সিংহাসনের বদলে বোধহয় মৃত্তিকার আসনের প্রয়োজন আছে। আমরা বরং সেই কথাটা সবাই মিলে ভাবি, সেটাই এখন জরুরি। অনেকটা আলোচনা হলো, ওরা তিনজন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। একটু সময় আছে, খুব বেশি না হলেও একটু সময় আছে, আমরা কিছু প্রশ্ন নিতেই পারি ওদের জন্য। আমার নাম অশোক ঠাকুর। প্রশ্নটা হচ্ছে যে আজকের আলোচনায় যেহেতু আমি ছেলেবেলা থেকে বিজ্ঞান চর্চা করে এসেছি, যেটা অনুপস্থিত ছিল বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেখানে বাংলা ভাষার অপ্রয়োজনীয়তাই লক্ষিত হয়েছে। ইদানিংকালে যদিও যেহেতু আমি পদার্থবিদ্যা পড়েছি, পদার্থবিদ্যার কঠিনতম ব্যাপার নিয়ে কিন্তু অধুনা কিছু বিজ্ঞানী চর্চা করতে শুরু করেছে। এটা একটা নতুন এবং অত্যন্ত প্রয়োজনীয় দিক বলে আমার মনে হচ্ছে। এ সম্বন্ধে আপনারা যে কেউ যদি মতামত দেন খুব বাধিত হব। না, এটা তো খুবই স্বাভাবিক যে একটা স্বাধীন দেশ ক্রমশ নিজের ভাষা শিক্ষার দিকে এগোবে, এবং এতদিন পর্যন্ত যাকে মানবিকী বিদ্যা বলে, হিউম্যানিটিস, তাতে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা বা নিজের ভাষা পড়া যায়, এমনকি ডক্টরেটও করা যায়। সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এবং অন্যান্য যে ব্যবসায়িক ব্যাপারগুলো এটা বাইরে ছিল। দেখেছি যে ভারত সরকারও চেষ্টা করছেন, যেমনকি চিকিৎসাবিদ্যা তাও নিজের ভাষায় করবার চেষ্টা করছেন। এটা স্বাভাবিক, এটাই উচিত, কিন্তু অন্য ভাষা ভূমিকা কি হবে সেটা পরিষ্কার করে বোঝানো দরকার মানুষকে। আমি বলছি যে এখন স্কুলের পাঠ্য বইগুলো আপনারা দেখেছেন কিনা কেউ কেউ, আমি বাংলা বইয়েতেও বাংলা ভাষাটা কিন্তু সহজ নয়। এটা মুশকিল হচ্ছে যে আমাদের লেখকেরা পাঠ্য বই আমরা লিখি, কিন্তু কাদের জন্য লিখি? ক্লাস 4-এ আমার দুটো একটি ছাত্র আছে, তারা আসে ক্লাস 4-এর ছাত্র, তাদের পরিবেশ বিজ্ঞানের বইয়েতে বাংলায় লেখা, তাতে বলা হচ্ছে বাড়িতে আগুন টাগুন লেগেছে, এরকম হবে, যে এই পরিপ্রেক্ষিতে তোমার ভূমিকা কি হবে, এই হচ্ছে প্রশ্ন। ক্লাস 4-এর ছেলেটি, গ্রামের ছেলে, সে বলছে আচ্ছা পরিপ্রেক্ষিত মানে কি দাদা, ভূমিকা কি হবে মানে কি দাদা। এখন এই অবস্থায় তুমি কি করবে, এটা যে লেখা যায় সেটা আমাদের পাঠ্য বইয়ের লেখকদের এখনো খেয়াল হয়নি। এটা আমি বলবো বিজ্ঞানের লেখকদেরও এই সমস্যাটা আছে, সমাজবিজ্ঞান লেখকদের, আমাদের টেক্সট বই যারা লেখেন তাদের এই বাংলা ভাষা নিয়ে সমস্যা আছে, তাদের ভাষা অকারণে কঠিন হয়ে যায়, এমনকি বাংলার অধ্যাপক, বাংলার লেখক, তাদের ভাষা কঠিন হয়ে যায়। ফলে সেটা আরেকটা প্রশ্ন, সেটা আরেকটা আলোচনার বিষয়, সেটা হয়তো একটা ওয়ার্কশপের বিষয়, কর্মশালার বিষয়। এই অনেক অজস্র সমস্যা আছে, কিন্তু আস্তে আস্তে হয়তো আমরা এগোচ্ছি। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। শ্রদ্ধেয় জমদার কোরআনকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য আছি। আমার ঠিক প্রশ্নটা ঠিক এই আপনাদের জন্য নয়, এটা হচ্ছে সবার জন্যই প্রশ্নটা। আচ্ছা, আমার ছোট করে পরিচয় দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি প্রবাসী বাঙালি, আমি ইংল্যান্ডে থাকি, আমি চিকিৎসক। একটা ছোট্ট একটা আমার অভিজ্ঞতা বলবো
যখন আমি কলকাতায় আসি, আমার মা আছেন আমার বাড়ি সল্ট লেকে, যখন ওই দমদম এয়ারপোর্টে নেমে যখন গাড়ি করে বাড়িতে আসি, আমার অভিজ্ঞতা, আমার যে গাড়ির যে ড্রাইভার সে মফস্বলের ছেলে, হ্যাঁ, এবং তার সাথে কথা বলার পরে বুঝেছি যে তার একটা এই যে শখে, আপনাদের কি হয়েছে বলেন যে একটা মফস্বলের বাংলা, কলকাতা বাংলা একটা বিভেদ তৈরি হয়ে গেছে, তার কথা শুনে বুঝেছি যে সেও ওই স্টেজের মধ্যে রয়েছে আর কি। ক্ষমা করে আমি মাঝে মাঝে একটা ইংরেজি কথা বলে ফেলবো। সেরকম শখ, সে আমাকে প্রথম পয়েন্ট আউট করেছিল, আচ্ছা আপনি যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সল্ট লেকে যাচ্ছেন ভিআইপি রোড ধরে, কিংবা আরো যদি দক্ষিণ দিকে যান বাইপাস ধরে রুবি হসপিটাল, আপনি যে দুপাশে যে হোর্ডিং গুলো আছে, আপনি কটা বই বাংলাতে লেখা দেখেছেন? হ্যাঁ, এটাও প্রথম স্ট্রাইক করলো। এটা কিন্তু হচ্ছে কিন্তু অনেক জায়গায় ঘুরেছে। ও আমাকে পয়েন্ট আউট করলো যে আপনি যদি সাউথ ইন্ডিয়াতে যান, মহারাষ্ট্রে যান, তামিলনাড়ু যান, এই জিনিস কিন্তু আপনার চোখে পড়বে না, এটাই আমাদের পশ্চিমবঙ্গেই আছে। আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আমাদের আমরা এটা এবং কিছু মনে হচ্ছে এটা কিছু কিছু রাজনৈতিক সোশিও ইকোনমিক ব্যাপারও আছে। এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় গুণীজনদের মানে কি করণীয় আর কি? দেখার ব্যাপার আছে, সেটা মেয়েরা দেখবে চারপাশে বাংলা লেখা আছে, দেখার ব্যাপার আছে। এখন কলকাতা কর্পোরেশন এই বাংলা তথাকথিত ধ্রুপদী ভাষা হওয়ার পরে, ধ্রুপদী ভাষা হয়ে কি বিশাল একটা লাভ হবে আমি কিচ্ছু বুঝি না, কিন্তু কলকাতা কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছিলেন যে 1 জানুয়ারি থেকে আস্তে আস্তে বাংলা লেখা শুরু হবে। কিন্তু আমরা বাঙালিরা একটু মানি না। আমরা বাঙালিদের দোকানগুলোই অনেক সমস্যা আছে। ইংরেজি অক্ষরে লেখা একটা সমস্যা, কিন্তু ইংরেজি নাম আর একটা সমস্যা, দি গাঙ্গুলি অটো ওয়ার্কস বাংলাতে লেখা হলো, তাদের সুবিধাটা কি হলো? কেমন? বা আমি একটা উদাহরণ দিই, এটা আমি মানে জ্ঞান্ত উদাহরণ। বেহালার মোড়ে একটা দোকানের নাম ছিল দি ঢাকা মুলিবাঁশ কার্যালয়। আপনারা দি ঢাকা মুলিবাঁশ কার্যালয়, দি কথাটা ইংরেজি, তাতে যে প্রেস্টিজ ফ্যাক্টর যে ইংরেজি, সেইটা তো রয়ে গেছে ঔপনিবেশিক ব্যাপারটা। কাজে এটা নিয়ে চেষ্টা করি আমরা, আপনারাও কথা বলুন। আমরা শেষ প্রশ্নটা নিচ্ছি এবার। শেষ প্রশ্নটা লিখিতভাবে এসেছে, করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। খুবই দরকারি, আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে এই প্রশ্নের মুখোমুখি হই রোজ। আমাদের পরবর্তী প্রজন্ম কি বাংলায় ভাবতে শিখেছে? তারা কি মনে মনে অনুবাদ করে তবে কথা বলে? আর এর পেছনে সোশ্যাল মিডিয়ার প্রভাব ঠিক কিরকম? আমি নবকুমার বাবুকে অনুরোধ করবো একটু উত্তরটা দেওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর তো আমার মনে হয় সব থেকে সহজ। তার কারণ যিনি প্রশ্নটা করেছেন তার যদি নিজের ছেলে মেয়ে থাকে, তিনি যদি একবার উঠে দাঁড়ান খুব ভালো হয়। আপনাকে একবার দেখে নি আমরা। হ্যাঁ, এই প্রশ্নের দেখুন উত্তর তো আমাদের দিতে হবে, এইভাবে যে পরবর্তী প্রজন্ম কি করবে সে উত্তর তো আমাদের দিতে হবে। পরবর্তী প্রজন্ম কতটা বাংলা বলবে, কতটা বলবে না, কিংবা অন্য ভাষা বলবে কিংবা বলবে না, তার নির্ধারক হচ্ছে আমরা। আমরা যদি তাদের ঠিক মতো বলি যে হ্যাঁ তোমরা বাংলা শেখো, বরং আমরা দেখতে পাই তার উল্টোটা হচ্ছে। বরং আমরা বলি যে না বাংলা শিখতে হবে না, তুই হিন্দিটা শেখ, বরং ইংরেজি তো আছেই, তার সঙ্গে তুই হিন্দিটা শেখ। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে কলকাতাতে দেখি যে তারা কিন্তু বাংলার বদলে হিন্দি বলছে। বাচ্চারা খেলাধুলো করছে, আজকে আস্তে আস্তে সিদ্ধার্থদের সঙ্গে কথা হচ্ছিল যে মাঠে বাচ্চারা খেলাধুলো করছে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি, সিদ্ধার্থরা এরকম অনেকেই জিজ্ঞেস করে, এই হিন্দিতে কথা বলছিস কেন রে, এরকম ভাবে জিজ্ঞেস করেছি তাদের। কিন্তু তাদের অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু বাড়িতেও বলছে বাংলার বলিস না। আমি এরকমও দেখেছি যে মা বাচ্চাদের নিয়ে যাচ্ছেন, যে বাবু ওদিকে যাস না তো, এরকম করিস না তো, লিফটে যেই উঠে পড়লেন, আরো দু চারজন লিফটে উঠেছে, why do you do this baby, don't do this। এই যে ন্যাকামো, এই ন্যাকামোটা তো বাঙালির আমরা বেশি অনেক বেশি করছি। পবিত্র তো সাবধান করছেন আমাকে যাতে আমার শব্দ চয়ন আর একটু মানে ভালো হয় সেই জন্য, কিন্তু ব্যাপারটা কিন্তু প্রায় সেই লেভেলেই চলে গেছে যে আমরা পরবর্তী প্রজন্মকে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া টু কাট এ লং স্টোরি শর্ট, যে এইভাবে ইংরেজি করেই বলতে হবে। আমরা কখনো বাংলা করে বলবো না যে আমি সংক্ষেপে বলি, আমরা এরভাবেই বলবো, কিন্তু তার কারণ বুঝতেও সুবিধা হয়। আর এই পরিপ্রেক্ষিতে এক মিনিট দাঁড়ান, এই পরিপ্রেক্ষিতে আমি এই দাদার প্রশ্নের একটা উত্তর দিয়ে দিচ্ছি যে আমরা অন্যান্য বিষয়গুলোকে কিভাবে আমাদের নিজেদের ভাষায় ভাবতে পারি। পারবো না, পারা সম্ভব না।
আর হবেও না, আজকে নয়। 1931 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন যে আমাদের ভাষা উচ্চশিক্ষার ভাষা নয়, আমাদের ভাষা অর্থ রোজগারের ভাষা নয়, আমাদের ভাষার সঙ্গে জড়িয়ে আমরা শুধু আমাদের, এটা হচ্ছে মাতৃভাষা, আমরা ত্যাগ করতে পারিনি। তার কারণ হচ্ছে মাতৃভাষাকে তো আমরা ত্যাগ করতে পারি না, সেইভাবেই রয়েছে। আমরা কি আশা করতে পারি, পবিত্রতা বলবেন হয়তো, যে ভবিষ্যতে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি সব বাংলায় লেখা হবে? রবীন্দ্রনাথ এটা বলেননি। রবীন্দ্রনাথ উচ্চশিক্ষার ভাষা নয় সেটা বলেন, যে ভাষা নিজে থেকে তো উচ্চশিক্ষার ভাষা হতে পারে না যদি আমরা না লিখি। ভাষাকে যদি সেইভাবে শক্তিটা না দিই তাহলে ভাষা নিজে নিজে কি করে উচ্চশিক্ষার ভাষা হবে? এইটাই রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের আগে বই লিখতে হবে, আমাদের লিখে ভাষাকে উচ্চশিক্ষার ভাষাতে, আমাদের যে ভাষায় অনেক সুনীতি কুমার চট্টোপাধ্যায় পর্যন্ত লিখে গেছেন, ব্রজেন্দ্রনাথ শীল লিখেছেন, তারা উচ্চশিক্ষার ভাষা করে গেছেন বাংলা ভাষাকে। গত 19 শতাব্দী ধরে রামেন্দ্র সুন্দর দ্বিবেদী অনেকেই করে গেছেন উচ্চশিক্ষার ভাষা। রবীন্দ্রনাথ ওভাবে বলেননি কথা। আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটা আমরা বলি বাংলা টাইপের পাঠক, পাঠক আমরা জানি না তো কারা পাঠক, আমাদের কোনো ম্যাপিং নেই কোন কোন কারা পাঠক, যদি কোনো ম্যাপিং নেই। তো আজকে যদি আমরা জানি যে বাংলা আগে পড়তো, লাইব্রেরি ছিল, বাড়ির মেয়েরা লাইব্রেরি থেকে বই এনে পড়তো, এখন লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, লাইব্রেরি আজকে বন্ধ হয়ে গেছে, তাহলে পাঠক কারা? আজকে যদি এত সংখ্যক লোক যদি অক্ষর জানে, আমাদের কি দায়িত্ব নয় নতুন পাঠক তৈরি করা? কারণ এক ধরনের পাঠক তো চলে যাচ্ছে, পাঠক তো ফিরে আসবে না। নতুন পাঠক যদি না হয় তাহলে বাংলাটাই পড়বে, কিন্তু পড়বে না। অথচ পাশাপাশি দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্যালি প্রচুর সংখ্যক মানুষ যাদের কোনো শিক্ষার বিকাশ নেই। তো আমার কি, আপনার কি মনে হয় না যে একটা সাংঘাতিক সিরিয়াস ম্যাপিং দরকার, সেই অনুযায়ী সাহিত্যের সৃষ্টিরও একটা দিক নির্দেশ করা? হ্যাঁ, আমি সেটাই বললাম, কেবল ম্যাপিং নয়, মানে কমন সেন্স থেকে বোঝা যায় কার কি দরকার, যেটা ভাবছি না। আমি মনের আনন্দে প্রেমের উপন্যাস, ভূত, পিশাচ, তন্ত্র লিখে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি সাক্ষরতা পরবর্তী সময়ে মেয়েদের দেখেছি স্বামীর ক্যান্সার, সে সাক্ষরতা কেন্দ্রে পড়তে এসছে, সে কি পেয়েছে, তাকে একটা খবরের কাগজ দেওয়া আছে পড়তে, সে বলছে আর বই নেই, আমাকে একটা বই দেবে না? আমরা তো পারিনি। ম্যাপিং কেন? লেখকরা প্রকাশকের সঙ্গে সংযুক্ত হয়ে গেল, লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ হলো। আচ্ছা, এখানেই আমাদের আজকে শেষ করতে হবে। শেষ হতে এই কথাটা আমার খুব মনে থেকে যাবে যে ভাষা তো নিজে নিজে শিখতে পারে না, ভাষাকে তো শেখাতে হবে। তো ভাষাকেও এই শেখানোর কাজটা আমাদের সবার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, তিনজন বক্তাকেও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবার শেষ করে থাকি একটা আনুষ্ঠানিকতা দিয়ে। তো আমাদের একটি স্মারক আছে, আমরা যারা এখানে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, সাম্মানিক নেই, স্মারক আছে। তো সেখানে আমরা একটা করে স্মারক দেব। আমি অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য যেখানে আছেন, ওনাকে একটু অনুরোধ করছি উনি এই স্মারকগুলো যাতে আমাদের এখানে যারা আছেন এই অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেন।